প্রিয় একাদশের শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো, সুস্থ এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাসায় অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমি আমার আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনটি অনেক খারাপ যে তোমাদের এই যে জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। তোমরা ক্যাম্পাসে এসে ক্লাস করবে, সামনাসামনি ক্লাস করবে, সেটি তোমাদের হচ্ছে না। কিন্তু শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি যে আমরা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সবাই একটু সচেতন হই, তাহলে খুব অতি শীঘ্রই আমরা আমাদের এই যে করোনাকালীন সংকটটি আছে সেটি পার করতে পারবো এবং তোমরাও হলো আমাদের ক্যাম্পাসে এসে তোমাদের ক্লাসগুলো করতে পারবে, আমরাও তোমাদের সাথে পরিচিত হতে পারবো, তোমাদেরকে সামনাসামনি ক্লাস নিতে পারবো। তোমরা এর জন্য মন খারাপ করো না এবং তোমরা দেখো তোমাদের শিক্ষা জীবনে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হও এবং তোমরা যাতে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারো, সেজন্য কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য হচ্ছে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে এবং সেজন্য আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় সহ আমাদের বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্ট সবাইকে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা, তোমাদের এই মানে কোর্সে যুক্তিবিদ্যার কোর্সের কোর্স টিচার হিসেবে আমি আছি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চলো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের ক্লাসটি আমরা শুরু করি। তোমরা জানো যে তোমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র, তোমাদের বিষয় কোড হচ্ছে 121। আমরা আজকে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি এটা এই প্রথম অধ্যায় থেকে জানবো। শিক্ষার্থীরা, তোমরা হয়তো যুক্তিবিদ্যার উপর গত ক্লাস একটি পেয়েছো, যেটা হচ্ছে জিনান বিনতে জামান সহকারী অধ্যাপক ম্যাডাম ক্লাসটি তোমাদের নিয়েছেন। তিনি কিন্তু অনেক সুন্দরভাবে তোমাদের যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছেন এবং সেই ক্লাসে কিন্তু তোমরা আমাদের এই যে যুক্তিবিদ্যা বইটি কতটি অধ্যায়ে বিভক্ত, প্রত্যেকটি অধ্যায়ের যে শিরোনাম এবং প্রত্যেকটি অধ্যায়কে যে আমরা বিভিন্ন 5টি অংশে ভাগ করেছি তোমাদের পরীক্ষা নেওয়ার সুবিধার্থে, এইসব সম্পর্কে কিন্তু তোমরা জানতে পেরেছো এবং সেটাও কিন্তু সাথে সাথে সেটাও জেনেছো যে কিভাবে প্রাচীন কাল থেকে শুরু করে এই যে সমকাল পর্যন্ত বা এই যে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তিবিদ্যা কিভাবে বিকাশ লাভ করেছে এবং আধুনিকায়ন হয়েছে, সবকিছু তোমরা কিন্তু সেই ক্লাসে সুন্দরভাবে জানতে পেরেছো। আসো আজকে আমরা একটু যুক্তিবিদ্যার যে সাধারণ ধারণাগুলো আছে সেটা আমরা জেনে নিই, বা যুক্তিবিদ্যা কি বোঝা, যুক্তিবিদ্যা আসলে জিনিসটা কি, মানে বিষয়টি কি, সেটা সম্পর্কে আমরা আসলে জেনে নিই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ লজিক বা লজিক যুক্তিবিদ্যার সাধারণ ধারণা। তোমরা আজকে যে ক্লাসটি থেকে কি শিখতে পারবে সেটি হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবে, বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণার বিশ্লেষণ ও তুলনা করতে পারবে, যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয় একটি প্রশ্ন জাগে যে যুক্তিবিদ্যা আসলে কোথা থেকে আসলো বা এটা কিসের অংশ বা কোনো কিছুর শাখা কিনা। তো শিক্ষার্থীরা, প্রিভিয়াস যে ইয়ারগুলোতে আমি স্টুডেন্টদের মুখে শুনেছি যে ম্যাডাম এটা কোথা থেকে আসলো, তাহলে আমরা এখন জেনে নিই আসলে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি অংশ বা একটি শাখা। দর্শন হচ্ছে একটি বিষয় বা একটি সাবজেক্ট যেটাতে আমাদের দেশে হচ্ছে অনার্স মাস্টার্স করা হয় দর্শন। সেইখানে দর্শনের 3টা শাখা আছে, সেটি হচ্ছে জ্ঞানবিদ্যা, তত্ত্ববিদ্যা, একটা হচ্ছে মূল্যবিদ্যা। তো এই মূল্যবিদ্যার হচ্ছে আবার 3টি শাখা আছে, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দন তত্ত্ব। মূল্যবিদ্যা হচ্ছে এমন একটি বিদ্যা যেখানে হচ্ছে সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শে কোনো বিষয়কে মূল্যায়ন করা হয়, তারই একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। তাছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করো যে ম্যাডাম আপনি তো আমাদের যুক্তিবিদ্যা পড়ান, তাহলে আপনি কোন বিষয়ের উপর অনার্স মাস্টার্স করেছেন? কারণ আপনি তো পরিচিতিতে দেখি যে প্রভাষক, দর্শন বিভাগ, তাহলে তোমরা তাহলে বুঝো যে আমি আসলে দর্শনই অনার্স মাস্টার্স করেছি এবং সেজন্যই যেহেতু দর্শনের একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা, সেজন্য তোমাদেরকে আমরা যুক্তিবিদ্যাটি এই বিষয়টি পড়িয়ে থাকি। এখন হচ্ছে তোমাদের জানতে ইচ্ছা করছে দর্শন কি, তাহলে জাস্ট একটু তোমাদের জানার জন্য আমরা দর্শনের একটু সংজ্ঞাটা দেই। সেটা হচ্ছে জগৎ এবং জীবনের মৌলিক এবং চিরন্তন যে সমস্যাগুলি আছে সেটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দান করে হচ্ছে দর্শন। তোমরা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দর্শনের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক এবং বিভিন্ন বিদ্যার সাথে যে যুক্তিবিদ্যার সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করা আছে, তখন আমরা এই দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানুষের দুটি সহজাত প্রবৃত্তি বা দুটি মৌলিক গুণ রয়েছে। সেই দুটি মৌলিক গুণ কি? একটি হচ্ছে জীববৃত্তি, একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। এবং এই বুদ্ধিবৃত্তির জন্যই কিন্তু আমরা অন্যান্য যে প্রাণী আছে তার থেকে কিন্তু আলাদা হয়ে যাই এবং আলাদা এবং হচ্ছে আমাদেরকে বলা হয় যে কি আমরা হচ্ছে বিবেক সম্পন্ন, যেহেতু আমাদের বুদ্ধি আছে সেজন্য আমরা বিবেক সম্পন্ন প্রাণী, সেটাই বলা হয়। এখন জীববৃত্তি কি? যেটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা, যেটা সবার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, অন্যান্য যে জীব আছে তাদের মধ্যেও কিন্তু এই ক্ষুধা তৃষ্ণা এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের জীববৃত্তি। কিন্তু এই বুদ্ধিবৃত্তি শুধুমাত্র মানুষের আছে, এবং এই বুদ্ধিবৃত্তি থাকার জন্যই আমরা কিন্তু আসলে চিন্তা করতে পারি, আমরা কিন্তু জানার আগ্রহ আছে, আমরা কিন্তু অনেক কিছু জানতে চাই, আমাদের আশেপাশে কত বৈচিত্র্য ঘটনা ঘটে, আমরা সবকিছু সম্পর্কে কৌতূহলী হই, এই আমাদের বুদ্ধিবৃত্তির জন্য, আমাদের চিন্তার জন্য, তাই না? এখন এখন আমরা যদি বলি যে আমাদের আশেপাশে তো অনেক ঘটনা ঘটছে এবং আমরা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সেই ঘটনাগুলোকে অবলোকন করছি। এখন আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে সবকিছু সম্পর্কে আমাদের ধারণা লাভ করা সম্ভব? সেজন্য কিন্তু আমরা কি করি, যে আমাদের যে জানা বিষয়গুলো আছে সেই জানা বিষয়গুলো থেকে কিন্তু একটা অজানা বিষয়ে সম্পর্কে কিন্তু আমরা অনুমান করি যে এই বিষয়গুলো আমরা জানছি, তার মানে কি ভবিষ্যতে এটা হতে পারে, তাই না? তো এইভাবে আমরা কিন্তু আমাদের জানা বিষয়গুলো থেকে অজানা বিষয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করি এবং অনেকে জানা মানে সত্য জানার চেষ্টা করি। এখন আমাদের অনুমান কি সবসময় ঠিক হয়? ধরো কোথাও আমরা দেখছি যে একটা ধোঁয়া ধোঁয়া উঠছে, তখন আমরা মনে করছি কি ওখানে মনে আগুন আছে, কিন্তু কাছে যেয়ে দেখলাম কি আসলে ওখানে আগুন নেই, ওটা হচ্ছে কুয়াশা। তার মানে কি আমাদের অনুমান কিন্তু সবসময় ঠিক হচ্ছে না। তাহলে কি আমাদের কিছু নিয়ম জানতে হবে, আমাদের কিছু নিয়ম কানুনের সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এবং এই যে নিয়ম কানুন গুলো জ্ঞান দান করে কিন্তু আসলে যুক্তিবিদ্যা, এবং যুক্তিবিদ্যার জ্ঞান থাকলে কিন্তু আমরা এই যে আমাদের জানাটা আমাদের কিন্তু সুন্দর হয়, সত্য হয়, এবং আমরা কিন্তু নির্ভুলভাবে সে জানতে পারি। আসলে এখন দেখিনি যুক্তিবিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগস থেকে। লগসের বিশেষণ হচ্ছে লজাইক। লজাইক থেকে এসেছে ইংরেজি লজিক শব্দটি। তাহলে লগস অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা যে মানুষ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ, তার মানে কি আমরা চিন্তা করি। এখন এখানে কথা হচ্ছে যে যেহেতু চিন্তার বিজ্ঞান, ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, এখন চিন্তা বলতে কিন্তু অনেক কিছুই আসে আমাদের বুদ্ধি বা চিন্তার মধ্যে। কিন্তু আমরা আমাদের যদি আমরা চিন্তার হিসেবে বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্মৃতি আসে, কল্পনা আসে, অনুমান আসে, অনেক ধরনের এগুলো কিন্তু আসে, যেগুলো হচ্ছে আসলে ক্ষেত্র, আমাদের মানসিক যে ক্ষেত্রগুলো সেটা কিন্তু মনোবিজ্ঞান যে সাবজেক্ট আছে সেটা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করে। যেমন ধরো যে আমরা কোথাও বেড়াতে গেলাম এবং সেই বেড়াতে যাওয়া যে বাসায় এসে সেগুলো সম্পর্কে চিন্তা করছি, তার কি এটা হলো আমাদের স্মৃতি। আবার ধরো আমরা হচ্ছে পরীক্ষায় হলো পরীক্ষা দিয়ে আসলাম এবং সামনে ভবিষ্যতে আমাদের ফলাফলটা কি হবে বা আমরা কি করব, সেটা কিন্তু আমাদের একটা কল্পনা। আসলে এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিন্তু অনুমানটাই হচ্ছে আসলে মূল কথা। অনুমানের মাধ্যমে যে আমরা সত্য জানতে পারি, জানা সত্য থেকে অজানা সত্যতে যেতে চাই, সেটাই হচ্ছে আসলে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। আর চিন্তার যে অন্যান্য ক্ষেত্রগুলো আছে সেগুলো নিয়ে আসলে মনোবিজ্ঞান আলোচনা করে। কেন অনুমানটিকে আমরা মূল আলোচ্য বিষয় হিসেবে ধরি। এখন দেখো শিক্ষার্থীরা, যে এই যে এখানে একজন মেয়ে হচ্ছে পপকর্ন খাচ্ছে রিমোট হাতে নিয়ে, সে হাসতেছে, তার মানে কি আমরা এখানে অনুমান করতে পারি কি যে সে হয়তো কোনো একটা মুভি দেখছে। অথচ এখানে দেখো এরকম হতে পারে যেখানে একজন মেয়েকে দেখা যাচ্ছে, সে একটা বাড়ির সামনে হচ্ছে বেলুন দেখতেছে, বেলুনের সামনে এবং বেলুন দেখে মনে করছে কি সেই বাড়িতে মনে হয়, সে চিন্তা করছে তার মানে এই বাড়িতে হচ্ছে কোথাও হয়তো কোনো জন্মদিনের উৎসব হচ্ছে। কিন্তু আমাদের চিন্তা সবসময় হয়তো সঠিক নাও হতে পারে। তার মানে কি আমরা কিন্তু এভাবে অনুমান করি, কোনো একটা বিষয় সম্পর্কে আগে থেকে আমরা জানি, এবং কিছু একটা দেখে এগুলো দেখে কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে এটা হতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের অনুমান সবসময় সঠিক হয় না। সেজন্য কিন্তু আমরা আমাদের যুক্তিবিদ্যার সাহায্য গ্রহণ করি এবং নিয়ম প্রণালী গুলো জেনে থাকি। আসলে আমরা অনুমানের সংজ্ঞাটি দেখিনি। কোন প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান যেটা আমরা দেখছি বা জানা বিষয়, সেটার উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞান যেটা একটা অজানা বিষয়, সেই জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞাটি দেওয়ার আগে জাস্ট কিছু যে মূল যে ধারণাগুলো সেটা জেনে নিচ্ছি, তারপর আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা দিব। এখন দেখো যুক্তি তাহলে কাকে বলছে? যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। আচ্ছা, এখানে আমরা একটি যদি উদাহরণ দিই যে কোনো প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। যদি আমরা এখানে বলি যে হচ্ছে মানুষ হয় মানুষই, এটা আমরা জানি, এবং শিক্ষকও কিন্তু মানুষ, তাহলে আমরা অনুমান করতে পারি যে সকল শিক্ষক হয়
মরণশীল। তার মানে আমরা কি জানা সত্য থেকে একটা অজানা সত্যে কিন্তু যাই। তাহলে যখন আমরা এই আমাদের যে মানসিক যে অনুমান করলাম সেটা যখন আমরা ভাষায় প্রকাশ করি তখনই সেটা হচ্ছে কিন্তু যুক্তি। এবং এই যুক্তির যে রূপটা সেটাই আমি তোমার এখানে দেখাচ্ছি। যেখানে যে আমরা যে এটা করলাম, একটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে যুক্তির রূপ বা আমরা ফরম্যাটে ফেলে এখানে আমরা যে সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে যুক্তির আকার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে অবধারণ বা মানসিক বাক্য। দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণের কোনো একটি ধারণার সাথে আরেকটি ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন ধরো যে আমার মনে দুধ এবং সাদা এই দুটি ধারণা আছে, এই দুটি ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে যখন মনে মনে চিন্তা করা হয় যে দুধ হয় সাদা, তখন এই মানসিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবধারণ বা মানসিক বাক্য। সেক্ষেত্রে এই যে জাস্ট আমরা একটু জেনে নিলাম যে যুক্তিবিদ্যার আমাদের জানতে হলে জাস্ট ছোট ছোট যে ধারণাগুলো জানতে হয় সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা একটু যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখি। যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। তার মানে কি, যে ব্যবহারিক বিজ্ঞান, এটা মনে রেখো যে শুধুমাত্র যে যুক্তিবিদ্যা নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় তা কিন্তু না, এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কিন্তু এটা করে। তার মানে যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে হচ্ছে যুক্তিবিদ্যা বলে। শিক্ষার্থীরা দেখো, যুক্তিবিদ্যা এই সংজ্ঞাটিকে, যদি এটা একটা আমরা সাধারণ সংজ্ঞা দিচ্ছি, তারপর পরবর্তীতে আমরা বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞাগুলো দিব। যদি আমরা এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বৈশিষ্ট্য আছে এটার, যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো এর একটি আলোচনার নিজস্ব ক্ষেত্র আছে। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি বা অনুমানের নিয়মাবলী নিরূপণ করে এবং সে বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান বা একটি কলা। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য কিছু ব্যবহারিক নিয়মাবলী নিরূপণ করে। কলা হিসেবে যুক্তিবিদ্যা অনুমানের নিয়মাবলীকে আমাদের ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্য অর্জন করা যায় তার নির্দেশ দান করে। যুক্তিবিদ্যার এই প্রায়োগিক দিকটি প্রমাণ করে যে এটি একটি কলাবিদ্যা। অর্থাৎ কি, ধরো যে কোনো ডক্টর হচ্ছে রোগ সম্পর্কে বা মানুষের শরীর সম্পর্কে জানলো, তখন কিন্তু সেই হিসেবে সে একজন হচ্ছে বিজ্ঞানীকে আমি বলতে পারি বিজ্ঞানী। যখন তিনি হচ্ছে সেটা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করছেন, রোগীকে দেখছেন বা কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন, প্রেসক্রিপশন করছেন, প্রেসক্রাইব করছেন, তখন তিনি কিন্তু একজন ডক্টর হিসেবে বা কলাবিদ হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তার মানে কি, যুক্তিবিদ্যা হচ্ছে শুধু আমাদের নিয়ম কানুনই শিক্ষা দিচ্ছে না, সাথে সাথে কিন্তু এটা ব্যবহার ক্ষেত্রে প্রয়োগ করা শিক্ষা দিচ্ছে। তৃতীয়ত, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। এর উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা। যুক্তিবিদ্যা সত্যের প্রকৃতি বর্ণনা পরিবর্তে তার সত্য বিচার করে। সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি নিয়ম কানুন আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করে যুক্তিবিদ্যার আদর্শ। আদর্শনিষ্ঠ বিজ্ঞান মানেই হচ্ছে যেটা হচ্ছে উচিত এবং অনুচিত নিয়ে কোনটা করা উচিত এবং উচিত সেটা নিয়ে কিন্তু আলোচনা করে। ঠিক আছে, এটা সত্যের আদর্শকে সামনে রেখে। চতুর্থত, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি পদ্ধতি বা অনুমান, যেটা আমরা আগেই বলেছি। তবে যুক্তিবিদ্যার আলোচনা শুধুমাত্র অনুমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনুমান ছাড়াও যুক্তিবিদ্যার সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ প্রভৃতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অনুমানকে জানতে ও বুঝতে এবং অনুমানের সিদ্ধান্ত স্থাপনে সহায়তা করে বলে এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। পঞ্চমত, যুক্তিবিদ্যা প্রমাণ ও আবিষ্কারের বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করে এবং চিন্তার মৌলিক নিয়মাবলী প্রয়োগ করে সত্য অনুসন্ধানের পথ সুগম করে। যুক্তিবিদ্যার এহেন প্রয়াসের ফলে অজানা সত্যকে আবিষ্কার করা এবং তাকে প্রকাশ করা সম্ভব হয়। যুক্তিবিদ্যার জনক যে এরিস্টটল, তোমরা এটা নিচে আগেই জেনেছো। তোমরা জানো যে যুক্তিবিদ্যার হচ্ছে এমন কোনো দিক নেই যেটা নিয়ে এরিস্টটল আসলে আলোচনা করেন নাই। যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। তিনি সত্য আবিষ্কারের হাতিয়ার হিসেবে যুক্তিবিদ্যাকে কিন্তু ব্যবহার করেছেন। আসো তার যুক্তিবিদ্যা সম্পর্কিত যে তার যে জিনিসগুলো আছে সেটাকে জেনে নিই, তার ধারণাগুলো। লাইজিয়াম নামক শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি আসলে মূলত এই যুক্তিবিদ্যার জ্ঞান দান করতেন এবং তার ছাত্রদেরকে বিভিন্ন নোট দিতেন। এবং পরবর্তীতে কিন্তু তার ছাত্রদের দুজন ছাত্রের মানে প্রকাশনায় এবং তারাই কিন্তু হচ্ছে এই যে অর্গানন যে
বইটি আছে সেটি প্রকাশ করে, এবং এই অর্গাননই হচ্ছে এরিস্টটলের যে যুক্তিবিদ্যা সম্পর্কিত যে মূল ধারণাগুলো বা মূল উৎস, সেটা কিন্তু এই অর্গানন নামে বুকটি। দেখো যে যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণার মূল উৎস হচ্ছে অর্গানন। তাছাড়া তিনি অন্যান্য গ্রন্থেও কিন্তু কিছু যুক্তিবিদ্যা নিয়ে কিছু কিছু আলোচনা করেছেন, যেমন সেটা হচ্ছে মেটাফিজিক্স। এরিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। জ্ঞান পদ্ধতির নির্দেশ প্রদান করাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। তিনি আরো বলেন, যুক্তিবিদ্যা হলো সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া। এরিস্টটলের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার সহানুমান সম্বন্ধে ধারণা প্রবর্তন, এবং সেক্ষেত্রে তিনি একটি সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে ডিকটাম অফ অল এন্ড নান, অর্থাৎ পূর্ণ এবং শূন্যতা সূত্র। অর্থাৎ কোনো শ্রেণী সম্পর্কে যা সত্য হবে সেটি তার শ্রেণীর অন্তর্গত বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সত্য হবে, এবং কোনো শ্রেণী সম্পর্কে যা মিথ্যা হবে সেটি সেই শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রেও মিথ্যা হবে। তোমরা এই সহানুমান সম্পর্কে পরবর্তী অধ্যায় আছে, সেখানে তোমরা জানবে বিস্তারিত। এরিস্টটল চিন্তা পদ্ধতির কিছু মৌলিক নিয়ম অনুসরণের কথা বলেন। এগুলো হচ্ছে অভেদ নিয়ম, ল অফ আইডেন্টিটি, বিরোধ নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন, মধ্যম রহিত নিয়ম, ল অফ এক্সক্লুডেড মিডল, আর পর্যাপ্ত হেতু নিয়ম, ল অফ সাফিসিয়েন্ট রিজন। শিক্ষার্থীরা দেখো, বিভিন্ন যুক্তিবিদ্যা যে সম্পর্কে কি তারা সংজ্ঞা দিয়েছেন। 1 নম্বর দেখো, এলটিস বলেন যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কে ফলিত কলা, অর্থাৎ লজিক ইজ দ্য আর্ট অফ রিজনিং। টমসনের সংজ্ঞা অনুসারে যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলীর বিজ্ঞান, অর্থাৎ লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য লস অফ থট। হ্যামিল্টনের মতে যুক্তিবিদ্যা চিন্তার আকারগত বিধি বিষয়ক বিজ্ঞান। লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য ফর্মাল লস অফ থট, হ্যামিল্টন। পোর্ট রয়েলস ও যুক্তিবিদ আর্নল্ড যুক্তিবিদ্যার সঙ্গে বলে যুক্তিবিদ্যা হচ্ছে সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে ব্যবহৃত জ্ঞানগুলোর বিজ্ঞান। লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য অপারেশনস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য পারসুইট অফ ট্রুথ। জেবন্সের ভাষায় যুক্তিবিদ্যা হলো যুক্তিবিন্যাসের বিজ্ঞান। লজিক ইজ দ্য সায়েন্স অফ রিজনিং। জোসেফের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। লজিক ইজ দ্য সায়েন্স অফ থট। হোয়াইটলি বলেন যুক্তিবিদ্যা চিন্তা পদ্ধতির ফলিত কলা ও বিজ্ঞান। লজিক ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ রিজনিং। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখলাম। তোমরা যে কোনো একটি সংজ্ঞা ব্যবহার করতে পারবে, বা যে কোনো সংজ্ঞা তোমরা মুখস্থ করবে, সেটা ঠিক আছে। এখন আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যেই মানে আংশিক কিছু বলা হয়েছে বা আংশিক কিছু স্বীকার করা হয়েছে, বা যুক্তিবিদ্যার পূর্ণ যে একটি সংজ্ঞা সেটি কিন্তু তাদের সংজ্ঞার মধ্যে সেভাবে আসেনি। সেজন্য আমরা হচ্ছে দুটি সন্তোষজনক যে সংজ্ঞা, সেই সন্তোষজনক দুটি সংজ্ঞা আজকে দিব। সেটি দিয়েছেন হলো জন স্টুয়ার্ট মিল। তার গ্রন্থের নাম হচ্ছে এ সিস্টেম অফ লজিক। তিনি এই গ্রন্থে বলেন, লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য অপারেশনস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং হুইচ আর subservient to the estimation of evidence, both the process itself of advancing from knowns to unknown, and all other intellectual operation insofar as auxiliary to this. অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও তার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে। শিক্ষার্থীরা, মিলার এই সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নের বৈশিষ্ট্যগুলো আমরা পাই। সেটা হচ্ছে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা বোধ শক্তির ক্রিয়া পদ্ধতি নিয়ে আলোচনা করে, আর কলা হিসেবে যুক্তিবিদ্যা এসব ক্রিয়া পদ্ধতি তত্ত্বগত ও ব্যবহারিক উভয় দিক নিয়ে পর্যালোচনা করে। 2 নম্বরে দেখো, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। আমরা যে সংজ্ঞাটি দেখলাম, সেই সংজ্ঞায় কিন্তু সত্য কথাটি উল্লেখ আছে। তাহলে সংজ্ঞায় সত্য কথাটি ব্যবহারের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট হয়েছে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা। সত্যের আদর্শকে সামনে রেখেই যুক্তিবিদ্যা বোধ শক্তির ক্রিয়া পদ্ধতির মূল্যায়ন করে। 3 নম্বরে দেখো, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। কেননা সংজ্ঞায় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার যে পদ্ধতির কথা বলা হয়েছে তা অনুমান বা যুক্তি ছাড়া আর কিছুই নয়। 4 নম্বরে দেখো, যুক্তিবিদ্যা শুধুমাত্র অনুমান নিয়ে আলোচনা করে না, অনুমানের পাশাপাশি তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ যথা সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যাকরণ, শ্রেণীকরণ ইত্যাদি নিয়ম আলোচনা করে। যুক্তিবিদ্যা একটি আবিষ্কার এবং প্রমাণের বিজ্ঞান। তাহলে আমরা একটি সন্তোষজনক সংজ্ঞা পেলাম, যেখানে যুক্তিবিদ্যা সম্পর্কিত সকল ধারণাগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে এই সংজ্ঞার মাধ্যমে।
2 নম্বরটি দেখো, আরভিং মার্মার কপি, যিনি হচ্ছে আইএম কপি নামেই পরিচিত। তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, যেখানে তিনি বলেছেন, লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপালস ইউজ টু ডিস্টিংগুইশ গুড ফ্রম ব্যাড রিজনিং। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের বিজ্ঞান। অর্থাৎ কি, যে অবৈধ যে যুক্তিগুলো আছে, মন্দ যুক্তিগুলো আছে, সেটা থেকে ভালো যুক্তিকে পৃথক করার পদ্ধতি এবং নীতিমালার বিজ্ঞানী হচ্ছে যুক্তিবিদ্যা। তোমরা নিশ্চয় জানো যে অনেক কথাই প্রচলিত আছে যুক্তি সম্পর্কে, বাহিরে অনেক সেগুলো কিন্তু আসলে সত্য না, অবৈধ ছিল যুক্তি। যেগুলো বৈধ যুক্তি, যেগুলো নিয়ম কানুন পালন করে হচ্ছে আমরা সিদ্ধান্তে আসি, সেটাই কিন্তু আসলে বৈধ। সেটা সম্পর্কে উনি বলেছেন মার্মার, আরভিং মার্মার কপি বা আইএম কপি। তাহলে তার সংজ্ঞাটা দেখলে কি হয়, যে যুক্তিবিদ্যা হলো এমন একটি শাস্ত্র যেখানে কতগুলি সাধারণ নিয়ম অনুসরণ করে আমরা একটি বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে আলাদা করতে পারি। অর্থাৎ তাহলে আমরা দুইটি সন্তোষজনক সংজ্ঞা কিন্তু আজকে পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং তোমরা যে ক্লাসগুলো করছো, প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো, সেগুলো হলো প্রত্যেকটা ক্লাসই হলো তোমরা অনলাইনে দেখবে এবং বাসায় বসে নোট করবে। এবং তোমরা আশা করি তোমরা বই সম্পর্কে ধারণা পেয়েছো। অন্তত 2টা বই তোমরা ফলো করার চেষ্টা করবে। পরবর্তীতে ক্লাসগুলোতে চেষ্টা করবো তোমাদের সৃজনশীল যে কোশ্চেনের ফরম্যাট কিরকম হয় সেগুলো দেওয়ার জন্য। এবং তোমরা প্রত্যেকটা বই থেকে সম্পূর্ণ দাগে দেখে সুন্দর করে পড়াশোনা করবে। ঠিক আছে? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে বাসায় থাকবে। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য।